নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমি আবারও চলে এলাম আরেকটি গল্প নিয়ে আপনাদের মাঝে। আজকের গল্পটি উষার জীবন যুদ্ধ লড়াই। গল্প পাঠে আমি উষা। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। গ্রামে ছোট্ট কুঁড়ে ঘরে ভাঙা জানলা দিয়ে হালকা বাতাস ঢুকছে। সেই ঘরে এক কোণে বসে পুরনো বইয়ের পাতায় চোখ রেখে পড়ছেন উষা। বয়স মাত্র 18, কিন্তু তার কাঁধে যেন পুরো সংসারের দায়িত্ব। উষার বাবা হরিপদ ছিলেন দিনমজুর। সারাদিন কঠোর পরিশ্রম করেও সংসারে দুবেলা ভাত জুটত না। মা কমলা অন্যের বাড়িতে কাজ করতে যেতেন। ছোট ভাই শুভ আর ছোট বোন মেঘলা তখন স্কুলে পড়ে। একদিন কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন হরিপদ বাবু। কয়েক মাস শয্যাশায়ী থাকার পর তিনি চিরদিনের মতো চোখ বন্ধ করে ফেললেন। সেদিন থেকে উষার জীবনে আসল যুদ্ধ শুরু হলো। বাবার মৃত্যুর পর আত্মীয় স্বজন প্রথম কয়েকদিন পাশে থাকলেও পরে সবাই ধীরে ধীরে দূরে সরে যায়। কেউ সাহায্য তো করে না, উল্টে বলে মেয়েদের এত পড়াশোনা করে কি হবে, কাজে নেমে পড়। উষা কারো কথা শোনেনি। সে বলেছিল শিক্ষা ছাড়া এই দরিদ্রতা শৃঙ্খলা ভাঙা সম্ভব নয়। দিনে সে অন্যের বাড়িতে কাজ করত, সন্ধ্যায় গ্রামে ছোট ছোট বাচ্চাদের পড়াতো, আর রাত জেগে নিজে পড়াশোনা করত। অনেক রাত না খেয়ে কাটিয়েছে, অনেক দিন শুধু একবেলা ভাত খেয়ে থেকেছে। তবুও সে কখনো হাল ছাড়েনি। গ্রামে অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত, এই গরিব মেয়ে আবার বড় হবে। উষা মুচকি হেসে নিজের কাজে মন দিত। একদিন স্কুলের শিক্ষক ঘোষণা করলেন জেলার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি পরীক্ষা হবে। উষা প্রাণপণ প্রস্তুতি নিলেন। পরীক্ষার দিন তার কাছে নতুন পোশাকও ছিল না। পুরনো সেলাই করা জামা পরে পরীক্ষা কেন্দ্রে গেল। ফল প্রকাশের দিন পুরো গ্রাম অবাক হয়ে গেল। উষা জেলায় প্রথম হয়েছে। বৃত্তির টাকায় সে কলেজে ভর্তি হলো। কিন্তু নতুন লড়াই শুরু হলো। কলেজে পড়ার পাশাপাশি শহরে একটি বইয়ের দোকানে কাজ নিল। সকালে ক্লাস, বিকেলে কাজ, রাতে পড়াশোনা। শরীর ভেঙে পড়লেও মন ভাঙেনি। একদিন দোকানের মালিক বললেন, তোমার সততা আর পরিশ্রম দেখে আমি মুগ্ধ, পড়াশোনা চালিয়ে যাও। তিনি উষার ফি দেওয়ার দায়িত্ব নিলেন। সেই সাহায্য উষার জীবনে নতুন আলো নিয়ে এলো। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর উষা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হল। এরপর সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি শুরু করল। প্রথমবার ব্যর্থ, দ্বিতীয়বারও ব্যর্থ। অনেকে বলল হবে না, কিন্তু উষা জানত ব্যর্থতা শেষ নয়। তৃতীয়বার পরীক্ষায় সে অসাধারণ ফল করে প্রশাসনিক চাকরিতে নির্বাচিত হলো। যে গ্রামে একদিন তাকে অপমান করা হয়েছিল, সেই গ্রামেই তাকে সংবর্ধনা দেয়া হলো। মা কমলার চোখে তখনও আনন্দের জল। তিনি বললেন, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন। উষা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাবা,
তোমার স্বপ্ন পূরণ হয়েছে। চাকরি পাওয়ার পর উষা নিজের বাড়ি মেরামত করলো, ভাই শুভকে ইঞ্জিনিয়ার বানালো, বোন মেঘলাকে ডাক্তারি পড়ালো। কিন্তু এখানে থেমে থাকেনি। সে নিজের গ্রামে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য একটি বিনামূল্যে পাঠশালা শুরু করলো, যেখানে বই খাতা কলম সব বিনামূল্যে দেয়া হতো। উষা বলতো, দরিদ্র অপরাধ নয়, সুযোগের অভাবে সবচেয়ে বড় কষ্ট। তার এই উদ্দেশ্য গ্রামের অনেক শিশু অনেক নতুন করে স্বপ্ন দেখতে শিখল। কয়েক বছর পর সেই গ্রামে অনেক ছেলে মেয়ে শিক্ষক, নার্স, পুলিশ, ইঞ্জিনিয়ার ও সরকারি কর্মচারী হয়ে উঠল। সবাই বলতো, উষা দিদি না থাকলে আজ আমরা এখানে পৌঁছাতে পারতাম না। উষা দিদি অনেক বড় বড় মনের মানুষ। এদিকে এক সাংবাদিক উষাকে জিজ্ঞাসা করলেন, আপনার জীবনে সবচেয়ে বড় শক্তি কি ছিল? উষা হেসে উত্তর দিল, আমার মা বাবার স্বপ্ন আর কখনো হার না মানার সাহস। সেদিন তার গল্প সংবাদপত্রে ছাপা হলো। শিরোনাম ছিল, এক দরিদ্র মেয়ের অদম্য লড়াই বদলে দিল একটি গ্রামের ভবিষ্যৎ। উষা প্রমাণ করে দিল, জীবন যতই কঠিন হোক, পরিশ্রম, সততা আর বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। অনেক বছরের পর গ্রামের স্কুলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন উষা। সেই স্কুলে মঞ্চে দাঁড়িয়ে সে শিশুদের উদ্দেশ্যে বলল, কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখো না, মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু তোমার ইচ্ছা শক্তি যদি অটুট থাকে, তাহলে একদিন সেই মানুষরাই তোমার সাফল্যে হাততালি দেবে। মঞ্চের সামনে বসে থাকা ছোট্ট একটি মেয়ে উঠে দাঁড়িয়ে বলল, দিদি, আমি আপনার মতো বড় হতে চাই। উষা মুচকি হেসে বলল, তার মাথায় হাত রেখে বলল, তাহলে আজ থেকেই পরিশ্রম শুরু করো, কারণ শুধু স্বপ্ন দেখলেই হয় না, তাকে সত্যি করতে প্রতিদিন লড়াই করতে হয়। করতালিতে মুখর হয়ে উঠল পুরো স্কুল প্রাঙ্গণ। উষার জীবনের যুদ্ধ শেষ হয়নি, কিন্তু সে শিখে গিয়েছিল, জয় মানে শুধু নিজের সাফল্য নয়, যে অন্যের জীবনে আশার আলো জ্বালানো। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো আর আমার গল্পগুলো শুনতে থাকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।